ওজি ভাই, হ্যাঁ? মানে রানাদের বাড়ি কোনটা বলতে পারেন? যা আগে কোন আপনার চুলে কোন শ্যাম্পু মাখেন? এত সুন্দর চুল জীবনে দেখি নাই। ম্যাড ম্যাট শ্যাম্পু? তাই তো কই, চুল এত ঝিলিক মারে কেন? এই যে ওই যে রানাবাইয়ের ঘর। ও আচ্ছা। কই তরিরে দিতইব ম্যাট শ্যাম্পু। কে অসময় শুয়ে আছিস? ওঠ। কে? আমি। কবিতা তুমি? জি আমি। হ্যাঁ? কেন আসতে নিষেধ আছে না, নাকি? মানে বিপদে ফেললাম মনে হয়। বিপদ? হ্যাঁ বিপদ। না না, কিসের বিপদ? বারবার পেছনে তাকাচ্ছ কেন? সাগর। সাগর? হ্যাঁ। না মানে, এসো বসো। না, বসার সময় নেই। হ্যাঁ? এক্ষুনি আমার সঙ্গে চলো। আজ সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, চাইনিজ খাবো, আনন্দ করবো। ভাইয়াও কবিতা পড়া শিখেছে। হঠাৎ মনে এত ফুর্তি? তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। হুম। আমার ল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ? আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আচ্ছা। হ্যাঁ। কি যে খুশি লাগছে। হুম। নাচতে ইচ্ছে করছে আমার, আর ইচ্ছে করছে তোমাকে। ভাইয়া আমি কিন্তু কিছুই দেখছি না। তাহলে তুমি ওখানে বেরো। বেরো বাবা, রাখছি তো। এই যে ইনি, আশা করি আমার সম্পর্কে জেনেছেন, হুম কিন্তু কখনো দেখেননি। হুম। আমি সাগর, ভাইয়ার ছোট ভাই। বাজার তো করন না, দেন যুদ্ধ করে আইলাম জীবনটা এক্কারে। ইয়ে, বাবা হ্যাঁ? কবিতা আপা ভাইয়ের সাথে পড়ে। হ্যাঁ। লেখাপড়ায় সাংঘাতিক। ল পরীক্ষায় মানে ওকালতের পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তাই তোমার দোয়া নিতে এসেছে। থাক থাক মা, দোয়া করি বড় হও। আঙ্কেল আমি আসি। আরে তা কি কইরা হয় মা, গরিব আঙ্কেলের বাড়িতে আইছো, একটু মিষ্টি মুক্ত কইরা যাইতে হবে মা। না, থাক, আজ নয়, আরেকদিন আসবো। হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ। যাও ভাইয়া, এগিয়ে দিয়ে এসো। যাও। যাবো। যা যা যাও। দাঁড়াও, নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করে না তোমার? আমার মেয়ে হয়ে বস্তির একটা বাজে ছেলে সাথে এত রাত পর্যন্ত ঘোরাফেরা করো? বাবা, যা কিছু বলার আমাকে বলো। কারো সম্পর্কে কোনো কিছু না জেনে বাজে মন্তব্য করা ভদ্রলোকের কাজ নয়। তার মানে আমি অভদ্র? আর যেই ছেলেটা তোমার মতো যুবতী মেয়ের সাথে এত রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, সেই কি ভদ্র মহাপুরুষ? মহাপুরুষ হয়তো নয়, কিন্তু তোমার মতো মাতাল জুয়ারি আর। চুপ! গলা নামিয়ে কথা বলো। ওই বাজে ছেলেটার সাথে মিশে মিশে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু তুমি ভুলে গেছো। না, তোমার মতো নোংরা মনের মানুষগুলো পৃথিবীর সবাইকে নোংরা ভাবে। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না। ওর বাবার অর্থবিত্ত না থাকতে পারে, সততা আছে। সে নিজের অর্জিত অর্থে সন্তানদের মানুষের মতো মানুষ করছে। তোমার মতো স্বার্থের জন্য সন্তানকে ব্যবহার করছে না। অনেক শুনেছি, তোমার লেকচার অনেক শুনেছি, আর নয়। এবার আমার কথা শোনো। ওই ছেলেকে তোমার ভুলে যেতে হবে। মিশার সাথে তোমার বিয়ে, কথাবার্তা পাকা। বাবা বলে তুমি যা খুশি তাই করতে পারো না। একটা মাতাল চরিত্রহীন ইতরের সাথে জড়িয়ে আমার জীবনটা ধ্বংস করার কোন অধিকার তোমার নেই। আমি রানাকে ভালোবাসি, বিয়ে করতে হলে ওকেই করব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি করে বদলাতে হয় সেই ঔষধ আমার জানা আছে। আমি তোকে শেষবারের মতো বলছি, নিশ্চয়ই তোর বিয়ে করতে হবে। আসুন আসুন, এ আপনার আসার সময় হলো।
পুরো 3 ঘন্টা রোবটের মতো দাঁড়িয়ে আছি। উফ, কারো জন্য কোনোদিন 3 মিনিটও এভাবে অপেক্ষা করিনি। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা আমাকে এভাবে জরুরি তলব? রানা, তোমার সাথে আজই আমার শেষ দেখা। আজকের পর থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না। কি বললে? কি বললে তুমি? রানা, তোমার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব নয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তুমি একা সিদ্ধান্ত নেবার কে? ভুলে যেও না, নিজের জীবন সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। কি ভেবেছো তুমি নিজেকে? আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলবে? এ আমি হতে দেব না। প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যাচ্ছি। টুকরো টুকরো করে ফেলবো তোমাকে, আর আমি নিজেও টুকরো টুকরো হয়ে যাব। কি মনে করেছো তুমি আমাকে? আমার 2 চোখের স্বপ্ন তুমি কাচের মতো ভেঙে কুড়িয়ে দেবে, আর আমি তা চেয়ে চেয়ে দেখবো? আরে তোমার জন্য আমি যদি মরতে পারি, তাহলে তোমাকে মারতেও পারবো। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। Oh my God! আমি তোমার এই রূপে দেখতে চেয়েছিলাম রানা। আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে ততটুকু ভালোবাসো কিনা। আমি দেখতে চেয়েছিলাম ভালোবাসার যে আগুনে আমি জ্বলছি, সে আগুন তোমার হৃদয়কে স্পর্শ করতে পেরেছে কিনা। আমি এটাও দেখতে চেয়েছিলাম আমাদের প্রতিদিনের এই মিলেমিশা সেই ভালোবাসাকে দুর্বল করে দিয়েছে কিনা। কি হলো? না না, কিছু না। কে তোমাকে মেরেছে? কে? বাবা। হুম, তোমাকে ভালোবাসার পুরস্কার দিয়েছে। এই জন্যই তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রানা। তোমার ভালোবাসার এই বুকে আমি একটু আশ্রয় চাই। আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাবা তাদেরই একজন। সে বড় হিংস্র। স্বার্থে আঘাত লাগলে সে আর মানুষ থাকে না, হয়ে ওঠে বিষাক্ত সাপের মতো, যার শিকার আমার মা। থাক সেসব কথা। রানা, হুম। কাল আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। আমি? হ্যাঁ, অবশ্যই আসবে। কিন্তু তোমার বাবা? সেটা আমি দেখব। বলো আসবে? আসবো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমার একমাত্র মেয়ে কবিতার শুভ জন্মদিন। এই খুশির দিনে আমি আরো একটি খুশির সংবাদ দিতে চাই, আর তা হলো আমার মেয়ে কবিতা তার ভবিষ্যৎ জীবন সঙ্গীর হাত থেকে এনগেজমেন্ট রিং পড়বে। শহরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক যারা... 1 মিনিট বাবা। সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রথমেই আমার বাবা এবং আপনাদের সবার কাছে একটা অনুমতি চাইছি। আমি আমার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে নিজেই আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। বাবা। এই নিশ্চয়ই নিশ্চয়ই। প্রতিটি মানুষ এমন একজনকে তার জীবন সঙ্গী হিসেবে কামনা করে যে তার সুখ ও দুঃখের একান্ত সাথী। আমিও তেমন একজনকে আমার সঙ্গী হিসেবে বেছে নেব, যে আমাকে শুধু আমাকেই ভালোবাসবে।
নামি দামি লোকজন উপস্থিত, পানি খোলা কইল না। ইজ্জত গেলে আমারই যাইব। নো ড্যাড, আই উইল কিল দ্যাট বাস্টার্ড। হবে, ওর চিকিৎসা হবে, সুচিকিৎসা। প্রেসক্রিপশনটা আমি দেব। হ্যালো, কিরে? না না না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ সন্ধ্যায় চাংপাইতে গেলেই সব টের পাবি। বন্ধু কি শোনাইলা, বুকে আগুন ধরাইলা, আমার মনের মাঝে এখন শুধু পাইকুম পাইকুম। তারপর কবিতা কি বলল? তোমার ব্যক্তিত্ব, তোমার মহত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ। তোমার স্বকীয়তা আমাকে মুগ্ধ করেছে। আমারে দেখা কেউ মুগ্ধ হইল না। তারপর তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। রানা, আমি তোমাকে ভালোবাসি। পাগল মন, মন রে মন, কেন এত কথা বল? দোস্ত, তারপর তুই কি বললি? আমি বললাম, কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? বন্ধু, তুই না পারলে আমারে ক। বসলে ভালো লাগে তো, তুই থামলে ভালো লাগে না। তারপর কবিতা কি বলল? বলল, রানা, তুমি পারো, শুধু তুমিই পারো তোমার ভালোবাসার ছোঁয়া আমার জীবনটা ধন্য করতে। এই অভিনয়ের জন্য তোকে জাতীয় প্রেমিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত। আরে আমি নিজেই তো বুঝতে পারিনি কি সাংঘাতিক একটা নাটক। আর আমিও বুঝতে পারিনি তুমি এতটা নিচ। সামান্য একটু তল লোভে আমার পবিত্র ভালোবাসাকে তুমি খোলা বাজারে বিকিয়ে দিলে। আমি তোমাকে সাগরের মতো বিশাল আর আকাশের মতো উদার ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে নর্দমের একটা কীট। আমি তোমাকে অসাধারণ ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি একটা ঠক প্রতারক। তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু ওটা ছিল তোমার ছদ্মবেশ। আসলে আসলে তুমি একটা অমানুষ জানোয়ার। যেদিন তুমি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে। কবিতা, কবিতা, আমার কথা শোনো প্লিজ। কদিন থেকে ছটফট করছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। চাইনিজে সে ঘটনার পর থেকে প্রতিদিন আমি কলেজে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, তোমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছি, সবার কাছে তোমাকে ছোট করেছি। আমি কোনো ইতিহাস শুনতে চাই না। কবিতা, ভুল তো মানুষই করে, তার জন্য কি কোনো ক্ষমা নেই? আমি তোমাকে কেমন করে বোঝাবো এই কটা দিন আমার কি করে কেটেছে? সেদিনের ঘটনার পর থেকে আমি আমাকে ঘৃণা করতে শুরু করেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। হ্যাঁ কবিতা, আই লাভ ইউ। শাট আপ, লেট মি গো। কবিতা, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটুকু ভালোবাসি? ছাড়ো, ছাড়ো আমাকে। কবিতা, কবিতা, তোমাকে বিশ্বাস করাতে হলে নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো পথ জানা নেই। তুমি যদি চাও তাহলে
আমি আমার জীবন দিয়ে তা প্রমাণ করব। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, একটা কথা মনে রেখো কবিতা, আজ আমি যা করছি তা যদি তুমি প্রতারণা কিংবা নাটক ভেবে থাকো তাহলে ভুল করবে, আর এই ভুলের আগুনে সারা জীবন তোমাকে জ্বলতে হবে। রানা, 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 রানা। রাত 10টা বাজে, ঝিনুক এখনো তো ফিরল না। বান্ধবীর বিয়েতে গেছে, দেরি তো একটু হবেই। তুমি অযথাই চিন্তা করছো। চিন্তা কি আর এমনিতে করছি? কত করে বললাম ড্রাইভারকে সাথে নিয়ে যাও, না লাগবে না, তিনি নিজেই ড্রাইভ করবেন। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা। প্রবীণ, প্রবীণ, প্রবীণ! চলো, এই গাড়ি থামাও।
ঝিনুক, বাবা, ভাইয়া আজও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। না, এই রক্ত বিষাক্ত রক্ত, এক বিশ্বাসঘাতক প্রতারকের রক্ত বইছে আমার শরীরে। এই রক্ত ছড়ে যাওয়াই উচিত। ওই যে ওই লোকটা আমার বন্ধু রবিনকে খুন করেছে, ইন্সপেক্টর ওকে ধরেন প্লিজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা, ভাইয়া খুন করেনি। বাইরা যাই নাই, বাচ্চা আছি। আমি বাইচা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দিব না। আমার সমস্ত কিছুর বিনিময়ে হইলেও আমি তোরে মুক্ত করব। হ্যাঁ, আমি তোমার জন্য দেশের সবচেয়ে বড় উকিল নিয়োগ করব। না, আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই মিস্টার আলম। আপনি এখান থেকে চলে যান প্লিজ, লিভ মি অ্যালোন। মিস্টার আলম, এসব আপনি কি বলছেন? একটা খুনি আসামির জীবনের জন্য আমি দায়ী হতে যাব কেন? এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আসছি। আপনার জন্য একটা সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেছে। আপনার জন্য একটা ছেলে অকালে তার মা হারাইছে। আপনার জন্য বাপ থাকতো ছেলেটাই যে দিন। থামুন, থামুন। অনেক বাজে কথা বলেছেন আপনি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বোঝার কথাও না। মানুষ যখন বেদিশা হয়ে যায় তখন তার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও থাকে না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন বিচারক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করার মতো বোধ আমার আছে। বিচার বোধ? আরে কোথায় ছিল সেদিন আপনার বিচার বোধ? যেদিন বিবাহিত আর 2টা সন্তান আছে যাই নাও আলম সাহেবরা আপনি বিয়া করছিলেন। খুব অবাক হইলেন মনে হয়। কিন্তু এইখানে শেষ না। রানা শুধু আপনার আদালতে বিচারাধীন আসামি না, আপনার স্বামী আলম সাহেবের ঔরসজাত সন্তান। আপনারই কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত রানা তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। শুধু তাই না, আজ থেকে 16 বছর আগে তালতলার এক মিছিলের গন্ডগোলে রানা হারাইছিল তার একমাত্র শিশু বোন। সেখানে পাইছিল একটা চিঠি। কিন্তু দুর্ভাগ্য রানার, সেই চিঠির ঠিকানাটা পর্যন্ত পানিতে ভিজা মুছে গেছে। সেই থেকে আজ পর্যন্ত আমি ওরে বাবার স্নেহ দিয়ে বড় করে তুলছি। কিন্তু জন্মদাতা পিতার প্রতি ওর প্রচন্ড ঘৃণা আমি কিছুতেই মুছে ফেলতে পারি নাই। আর এর সব কিছুর জন্য দায়ী আপনি। তাই শেষ কথা বইলা যায়, যদি এখনো আপনার মধ্যে লজ্জা শরম বিবেক বইলা কিছু থাইকা থাকে, তাইলে মিথ্যা খুনের অভিযোগ থেকে আমার রাধারে আপনি মুক্ত করে দিয়ে চিনুক, রানা, ওরা দুজনই আমার সন্তান। চিনুক, ভাই তোমার ঝিনুককে দেখো না। না শাহানা, আমি সব শুনেছি। সত্যকে প্রকাশ করতে দাও। না, দোহাই তোমার পায়ে পড়ে। ঝিনুককে কোনো কিছু খুলে বলো না। ও জানে আমি ওর মা। সব যদি প্রকাশ হয়ে যায় তো আমাকে ভুল বুঝবে, আর তখন আমি ওকে হারাবো। ওকে হারালে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। খুনের মামলা, তাছাড়া প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ যেহেতু আছে, সেহেতু দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেই আমার বিশ্বাস। আমরা সেটাই চাই। আপনি তো বুঝতেই পারছেন, বাবা খান নিজেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে। হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা চলি। হ্যাঁ, থ্যাংক ইউ।
না না 10 বছর বয়স থেকে যখন পিতার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন নেই। মায়ের লাশে আমার জন্মদাতার পরিচয়কেও আমি দাপন করেছি। আপনি চলে যান। রানা, তুই আমাকে ভুল বুঝিস না। না, যে মানুষ স্ত্রীকে মৃত্যু শয্যায় রেখে সন্তানের আকুতিকে উপেক্ষা করে অর্থের লোভে আরেকটি বিয়ে করতে পারে, তার কথা শোনা তো দূরে থাক, মুখ দেখতেও ঘৃণা হয়। I hate him! I hate him! I hate him! I hate him! আমাকে তুই ভুল বুঝিস না বাবা। মিস্টার আলম, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর কখনো যদি আপনি পিতার দাবি নিয়ে আমার সামনে আসেন, তাহলে যে খুন আমি করিনি তার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেব। না, এই কি তুমি ছিলি? মন চাই তোর গালে একটা চুমা। কিন্তু জজ সাহেবা তো রানার মা, এই আদালতে সুবিচার পাওয়া যাবে না। এই বুদ্ধি মাথায় নিয়ে তুই আমার সঙ্গে আসছস? মায় দশ, ছেলে আসামি। মায় দিব ছেলের ফাঁসি, বাবে বারো ঠিক কই। আসল মজাই তো ওইখানে। নিয়োগ করছি, দেশের সেরা উকিল নিয়োগ করছি, যার জীবনে ফেল বলে কোনো শব্দ নাই। এইবার হইব চিকিৎসা, সুচিকিৎসা। Order, order, order. Proceed on. থ্যাংকস ইউর অনার। মিস ঝিনুক, আপনি বলেছেন রবিনকে আসামি রানাই ছুরি মেরেছে। আপনি তা দেখেননি, তাই তো? জি। কিন্তু আসামি এবং রবিনের মধ্যে যে হাতাহাতি হয়েছে সেটা তো আপনি দেখেছেন। জি। আরেকটি প্রশ্ন, রবিনকে যখন ছুরিবিদ্ধ অবস্থায় দেখলেন তখন আসামি রানা ছাড়া তার পাশে কি আর কেউ ছিল? জি না। ইওর অনার, সাক্ষীর বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে খুনটি একমাত্র আসামি রানার দ্বারাই করা সম্ভব এবং খুনটি তিনিই করেছেন। অবজেকশন, ইওর অনার।